বিয়ের পর থেকেই দেখে আসছে রানী যে তার শাশুড়ি বড্ড সূচিবায়ুগ্রস্ত মানুষ, সব ব্যাপারে নাক কোঁচকানো স্বভাব, আর ভীষণ কুসংস্কারচ্ছন্ন। কোনো ব্যাপার যুক্তিসঙ্গতভাবে তাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বুঝতে তো চানই না, উপরন্তু খুব রেগে যান। আর মেয়েদের মাসিকের ব্যাপারে তার এই সূচিবাই আরও বেশি। কোনো মেয়ের মাসিক চলছে মানে যেন সে বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছে, তাকে এক্ষুনি একঘরে করা উচিত। বিয়ের পর যে মাসে প্রথম মাসিক হলো তার, সেই মাসে নিয়মের নামে ভয়ঙ্কর সব অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। বাড়ির যত জামা কাপড়, চাদর, পর্দা, পাপোশ, কার্পেট সব কাচিয়েছিল মনোরমা দেবী রানীকে দিয়ে। প্রথম দিন ব্যথা হওয়ায় সে কিছুক্ষণ শুয়েছিল বিকেলের দিকে। মনোরমা দেবী ছেলেকে ডেকে বললেন, যা ওকে বাপের বাড়ি দিয়ে আয়, এখানে সারাক্ষণ শুয়ে থাকলে বাড়ির কাজকর্ম করবে কে? পরের মাস থেকে রানী ঋতুমতী হলে আর শাশুড়িকে জানায় না, পাছে তাকে ভোর 5টায় উঠে স্নান করতে হয় এবং আলাদা ঘরে গিয়ে থাকতে হয় এই 4টে দিন। হঠাৎ করে এক মাস তার ভীষণ শরীর খারাপ হয়ে পড়ে মাসিকের সময়। অসম্ভব পেটে ব্যথা, তার সাথে সাথে ব্লিডিংও প্রচুর। অনেক সাবধানতা অবলম্বন সত্ত্বেও একদিন সকালে উঠে দেখল নতুন বিছানার চাদরটাতে অনেকটা দাগ লেগে গেছে। সে ঝটপট চাদরটা পাল্টাতেই যাচ্ছিল। এমন সময় মনোরমা দেবী ঘরে ঢুকে পড়লেন। ব্যাস, রানী পড়ে গেল একেবারে বাঘের মুখে। মানে যাকে বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবার শুরু হলো ওনার বিধান দেওয়া একটা একটা করে। রানী চুপচাপ কথা হজম করল। সে এক গাদা জামা কাপড়, 2টো চাদর নিয়ে ছাদে যাচ্ছিল কাচাকুচি করার জন্য। হঠাৎ পেছন থেকে শুনল তার শাশুড়ি বলছে, রানী, এই চাদর দুটোও নিয়ে যাও ছাদে, কেচে দিও। রানী দেখল এই চাদর দুটো তার ঘরে ভাঁজ করা ছিল এক কোণায়, ওগুলো সে ব্যবহারও করেনি এই কটা দিন। তাই সে বলল, মা, এই চাদর দুটো আমি কাল কেচে দেব, আজকে অনেক কিছু কাচতে হবে তো, শরীরটা ভালো নেই আমার। মনোরমা দেবী তখন বললেন, ঠিক আছে, তাহলে তোমার বাবাকে বলো যেন তোমার জন্য 2টো কাজের লোক দিয়ে যায় এই বাড়িতে। রানী এবার আর হজম করল না কথাটা। সে বলল, আমি যখন বলেছি কেচে দেব কাল, তখন দেবই, আর না কাচলেও বা কি এসে যায় তাতে? পৃথিবীর কোন বইতে লেখা আছে যে পিরিয়ড হলে ঘরের কাঁচা জামা কাপড়ও কাচতে হবে? কোন দেবতা, কোন ধর্মগ্রন্থে বলে গেছেন যে মাসিক হওয়া মানেই মেয়েরা অশুচি হয়ে গেল? এই সবই কুসংস্কার, আর আমি কুসংস্কার মানি না। আমার এত বছরের পড়াশোনা, আমার শিক্ষা আমায় যা শিখিয়েছে আমি তাই সত্যি বলে মানি, অন্য কোনো কিছু না। এমনকি আমার মাও আমাকে এসব ফালতু নিয়ম মানতে বলেনি কখনো। এবার রানীর শাশুড়ি রেগে আগুন হয়ে গেল, পারলে ছুটে এসে তাকে মেরে দেয়। তিনি বললেন, তোমার মা তো অনেক শিক্ষিত, আমি তো মূর্খ মানুষ, এখন তোমার মায়ের থেকে কি আমাকে শিখতে হবে নাকি? রানী বলল, শেখার কোনো বয়স হয় না মা, ছোট বড়ও হয় না। একটা ভুল নিয়ম দীর্ঘদিন চলে আসছে বলেই সেটা ঠিক হতে পারে না। এটুকু বলে রানী চুপ করে গেলেও তার শাশুড়ি সারাদিন রানীকে শাপান্ত করে গেলেন। বারবার বললেন, তোমার কোনো দিনও ভালো হবে না, সুখী হবে না, নরকের আগুনে জ্বলবে ইত্যাদি। রানী আর একটা টু শব্দও করেনি, নিজের মতো নিজের কাজ করে গেছে। তারপর থেকে রানীর শাশুড়ি আর তাকে এসব নিয়ে কখনো কিছু বলেনি। তবে তিনি যে মনে মনে সারাক্ষণ রানীকে যা তা বলে চলেছেন সেটা বোঝাই যেত। রানী ভালো করে কোনো কথা বললে বা জিজ্ঞেস করলেও রানীর শাশুড়ি ভ্রু কুঁচকে উত্তর দিত। রানী আর সৌভিক কোথাও বেড়াতে বেরোলে মনোরমা দেবী ভীষণ বিরক্ত হতেন। সব সময় বলতেন, আমার মেয়েরাও তো স্বামীর ঘর করে বাপু, সব সময় তো এরকম বরের সাথে ঢং করতে বেরোয় না।
আসলে রানীর দুই ননদেরও প্রেম করে বিয়ে, তবুও তাদের বৈবাহিক জীবন তেমন সুখের না। বড় জামাই ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে সারাক্ষণ বাইরে বাইরে থাকেন, বাড়িতে একেবারেই সময় দেন না। বাড়ি আসেন সপ্তাহে একবার, সারাক্ষণ তিনি টাকার পেছনে ছুটে চলেছেন। তাদের একটা 8 বছরের মেয়ে আছে, সংসারে কোনো কিছুরই কোনো অভাব নেই। তবুও মনে হয় যেন বাড়ির মানুষগুলো কারুর সাথে কারুর কোনো আত্মার টান নেই। ছোট ননদের ব্যাপারটা আবার আলাদা। ছোট ননদের বিয়ের 6 বছর হয়েছে, তাও কোনো সন্তান হয়নি। ফলে ছোট জনের বড়ও আগের মতো আর টান অনুভব করেন না বাড়ির প্রতি। ছোট জামাই একটা বেশ স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী। বিকেলে অফিস থেকে ফিরে সেই যে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে যান, বাড়ি ফেরেন অনেক রাত করে। ততক্ষণে বউ বাড়িতে খেয়ে ঘুমিয়ে পড়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কই যেখানে নেই, সেখানে সন্তান আসার সম্ভাবনাই বা কোথায়? আর সব থেকে বড় ব্যাপার হলো, রানীর দুই ননদই সবচেয়ে বেশি যেটা চেনে সেটা হলো টাকা, গয়না, সম্পত্তি। নিজেদের সাংসারিক জীবন ভালো করার কোনো সদিচ্ছাও নেই তাদের মধ্যে। ফলে দিন দিন স্বামীর সাথে দূরত্ব বেড়ে চলেছে দুজনেরই। বিয়ের 1 বছর হতে চলল। রানী এখন মোটামুটি বাড়ির সবাইকেই বুঝে ফেলেছে। সে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে চলেছে দিনরাত। এসবের মধ্যেই হঠাৎ রানী একদিন মাঝরাতে মাথা ঘুরে পড়ে গেল বাথরুমে। সৌভিকের ঘুম ভাঙার পর সে অনেকক্ষণ রানীকে বিছানায় না দেখে বাথরুমের সামনে গিয়ে রানী রানী বলে ডাকতে ডাকতে যখন কোনো সাড়া পেল না, তখন বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল রানী মেঝেতে শুয়ে আছে, আর তার কোমরের নিচ থেকে গলগল করে রক্ত বেরিয়ে বাথরুমের মেঝে ভাসিয়ে ফেলেছে। সৌভিক দেখল বাথরুমটা অত্যন্ত পিচ্ছল। এত পিচ্ছল বাথরুম তো থাকে না তাদের। রানী তো রোজ পরিষ্কার করে। যাই হোক, সৌভিক কোনো মতে রানীকে ঘরের বিছানায় এনে শুইয়ে দিল। তারপর ডাক্তারকে ফোন করল। রানী তখনও বেহুশ।